মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ডিএমপি মিডিয়া সেন্টারে স্বাগত জানাচ্ছি। আমি ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমসাময়িক কিছু বিষয় নিয়ে আপনাদেরকে ব্রিফ করার জন্য আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনারা জানেন, জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর পুলিশ তাদের নিয়মিত যে কার্যক্রম সেটা পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসাবে ইতিমধ্যে ঢাকা মহানগরীতে চেকপোস্ট এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ডিএমপির যে গত 24 ঘন্টায় আমাদের জননিরাপত্তা বিধানে দুই পালায় 441টি টহল টিম মোতায়েন ছিল। এর ভিতরে দিনে 259টি এবং রাত্রে 221টি। এর বাইরে ফুড পেট্রোল ছিল আপনার 212টি, পেট্রোল টিম ছিল 212টি, ফোর্ড পেট্রোল 20টি এবং হোন্ডা মোটর পেট্রোল টিম ছিল 27টি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে আমাদের 66টি চেকপোস্ট স্থাপন পরিচালনা করা হয়। গত 24 ঘন্টায় মহানগরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট 186 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত, 5 জন চোর, 13 জন মাদক কারবারি, 2 জন প্রতারক এবং 12 জন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি। অভিযানকালে 11টি মোবাইল ফোন, একটি বাস ও নগদ 13,180 টাকা উদ্ধার করা হয়। এছাড়া এই সময়ে 10,065 পিস ইয়াবা, 1 কেজি 40 গ্রাম গাঁজা, 74 বোতল ফেন্সিডিল এবং 1 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আপনারা জানেন, মাদক এবং অন্যান্য যে অভ্যাসগত অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রয়েছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই ক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং অনেকটা জোরদার করা হয়েছে। তার প্রেক্ষিতে গতকাল ডিবি ওয়ারির একটা টিম 123টি চোরাই মোবাইল সহ এই চক্রের 5 জন সদস্যকে গ্রেফতার করে। এবং আপনারা জানেন, মোহাম্মদপুর এলাকায় কবজি কাটা আনোয়ার নামে একটা গ্রুপ রয়েছে। তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে আরম্ভ করে নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত। সেই কবজি কাটা আনোয়ার গ্রুপের 2 জন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগাঁ গোয়েন্দা বিভাগের একটা টিম। এই 2 জনের নাম হচ্ছে মোহাম্মদ নিশাত এবং মোহাম্মদ রাসেল ওরফে পেস্টিং রাসেল। এছাড়া আপনারা জানেন, রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। গত 6 মাসে আপনারা যে আমাদের যে অপরাধ সূচক সেগুলো যদি আমরা পর্যালোচনা করি, জানুয়ারি 2025 থেকে জুন 2025 পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের 50টা থানায় 33টি ডাকাতি, 248টি ছিনতাই, 121টি খুন এবং 1,068টি চুরির মামলা রেকর্ড করা হয়। এই হিসাবে যদি আমরা চিন্তা করি, গড়ে ঢাকা মহানগরীতে 20টির মতো খুনের ঘটনা সংঘটিত হয় প্রতি মাসে এবং এই সংখ্যা ডাকাতির ক্ষেত্রে গড়ে 5টির মতো ঘটনা সংঘটিত হয়। গত 6 মাসের যে অপরাধ সূচক সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই সময়ে গড়ে 46টির মতো ছিনতাই মামলা রেকর্ড করা হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা অনেকেই আপনারা হয়তো উদ্বিগ্ন, আমরা সেটা খুব গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের কাছে যখনই কোনো অভিযোগ আসে সেটা আমরা অবশ্যই মামলা হিসাবে রেকর্ড করি, সেটা হচ্ছে চাঁদাবাজি। গত 6 মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। এখানে চাঁদাবাজি শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি না, হয়তো অন্য কোনো মামলায় চাঁদাবাজির সেকশন থাকলে সেটাও কিন্তু চাঁদাবাজির মামলা হিসেবে আমরা ধরেছি। তো সার্বিকভাবে বলতে গেলে ডিএমপির বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা আমরা স্থিতিশীল আছে বলে মনে করি। এর বাইরে আমরা যে আমাদের নিয়মিত পুলিশি কার্যক্রম সেটা অব্যাহত রেখেছি। আমাদের দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে অপরাধ প্রতিরোধে যে প্রিভেন্টিভ যে কার্যক্রমগুলো সেগুলো, এবং যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেগুলো আমরা দ্রুত সময়ের ভিতরে
রহস্য উদ্ঘাটন করে সেটা ডিটেকশনের কাজ। আপনারা জেনে আনন্দিত হবেন, সাম্প্রতিক সময়ে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেগুলো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং যারা এইসব ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে সম্প্রতি রাজধানীর যে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলা। আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তার মধ্যে 9 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এই ক্ষেত্রে এজাহার নামীয় এবং এজাহার বহির্ভূত গুরুত্বপূর্ণ আসামি যারা রয়েছে তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং আর যারা পলাতক রয়েছে তাদেরকেও গ্রেফতার প্রক্রিয়াধীন রয়েছে। আর একটা বিষয় আমাদের নিয়মিত কার্যক্রম যেটা ট্রাফিক ব্যবস্থাপনা। ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা নিত্য নতুন কৌশল অবলম্বন করছি এবং বিভিন্ন স্থানে আমরা কিছু পরীক্ষামূলক ডাইভারশন দিচ্ছি এবং এইসব ক্ষেত্রে দেখা যায় সেগুলো খুব ইতিবাচক ফলাফল নিয়ে আসছে। তথাপি কিছু ট্রাফিক আইনে বেশ কিছু মামলাও প্রতিদিন রুজু হয়। গত 24 ঘন্টায় এরকম 2845টি মামলা রুজু হয়েছে এবং এর মধ্যে 282টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং 93টি গাড়ি রেকার করা হয়েছে। আমরা প্রত্যাশা করি নগরবাসী তারা সড়ক পরিবহন আইন মেনে চলবেন এবং নগরের যে ট্রাফিক শৃঙ্খলা সেটা মেনটেন করার জন্য পুলিশকে যথাযথভাবে সহায়তা করেন। আমরা ঢাকা মহানগরের পক্ষ থেকে নগরবাসীর সার্বিক নিরাপত্তা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আমরা আন্তরিকতার সাথে কাজ করছি। আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই আইন মেনে চলবেন, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং যে কোনো ক্ষেত্রে অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অবহিত করবেন, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আমরা ঢাকা মহানগর পুলিশ সবসময় আপনাদের পাশে আছি, থাকব। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এটা আমরা তদন্তাধীন রয়েছে। একটা চেকের এখানে বিষয় আসছে 2,25,00,000 টাকার। এটা এই মামলায় যে গ্রেফতারকৃত রিয়াদ নামে একজন। আমরা অন্যান্য বিষয়গুলো তদন্ত করছি, এটা অব্যাহত আছে। এই ঘটনায় যে আরো একবার চাঁদা চেয়েছিল তখন তারা কেন পুলিশকে ইনফর্ম করেনি? এটাকে তাদের সাথে কি করা হয়েছে? চাঁদা দিল আর জি, এটা খুব গুরুত্বপূর্ণ। আগেই যদি ইনফর্ম করতে হয় তো পরবর্তী অপরাধগুলো ঠেকানো যেত। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি কি কারণে তারা চাঁদা দিয়েছিল বা এক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা আছে কিনা সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে কিনা যে কতজনের কাছ থেকে তারা টাকা নিয়েছে এবং তাদের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে এবং এই টাকাটা তাদের উপরে নেতাদের কাছেও ভাগ বাটোয়ারা হয়। মানে এই জিজ্ঞাসাবাদে এই পর্যায়ে কি কি তথ্য এরকম পেয়েছেন? আসলে এখানে যারা জড়িত ছিল আমি এটা মনে করি কোনো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা। আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আশঙ্কা করে সতর্কবার্তা জারি করেছে পুলিশ সারা দেশে আগামী কয়েকদিনের জন্য। আসলে এই বিষয়ে ঢাকা মহানগরীতে রাজনৈতিক দল যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে পারে, আপনাদের কাছে আসলে কি ধরনের মেসেজ আছে আর এই ব্যাপারে আপনাদের আমরা যে কোনো সময় সতর্ক রয়েছি, যে কোনো অরাজক পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডিএমপি তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে। এই ক্ষেত্রে যদি কেউ আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই আইনানুগভাবে মোকাবেলা করব। এর বাইরে আমাদের যে গোয়েন্দা তথ্য যেগুলো থাকে সেগুলো কাজে লাগিয়ে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছি। সন্ধ্যার পরে বিশেষ করে রাজধানী যে থানাগুলো আছে এই থানাগুলোতে সমন্বয়ের পরিচয় জ্ঞান দরবার এবং চাঁদাবাজি নানা ধরনের জন্য প্রেশার ক্রিয়েট করা হয় থানাবাসীদেরকে। থানাবাসীরা ঠিকমতো কাজ করতে পারছেন না, থানায় হয়ে গেছে এখন আড্ডাখানা। বিশেষ করে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সন্ধ্যার পরে তাদের থানায় হচ্ছে আড্ডাখানা চলছে। এই ধরনের প্রচুর অভিযোগ আছে। এই বিষয়ে আপনাদের আসলে থানায় তো আড্ডার বিষয় না বা তো সালিশ করার বিষয় না। আমরা কয়েকটি ভিডিও দেখছি এবং কয়েকটি ঘটনা দেখছি, থানায় সালিশ করতেছে এনসিপি, থানায় সালিশ করতেছে বিএনপি, থানায় সালিশ করতেছে হলো জামাত। এই বিষয়গুলো কেন আইন শৃঙ্খলা বাহিনী
নিয়ন্ত্রণ করতে পারছে না বা আগের মতো কেন অ্যাকশনে যেতে পারছেন না আপনারা? মানে দুর্বলতা কোথায়? থানায় আসলে এরকম সালিশ করার কোনো অবকাশ নাই। যদি কোনো মামলার বাদী অথবা বিবাদী তারা নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে, সেক্ষেত্রে তারা নিজেদের মতো করে করতে পারে। তবে এই ক্ষেত্রে আপনি যেটা বললেন দেন দরবার বা তদবির, এইগুলা থানায় বসে কোনো নাম দিয়ে করার কোনো অবকাশ নেই। এই ক্ষেত্রে কোনো সুস্পষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ আগের মতো অ্যাকশনে কেন যেতে পারছে না? আমরা দেখছি যে গত বছরের তুলনা বা এর আগের বছর আমরা দেখছি যে একেবারে মোহাম্মদপুর ছিনতাইকারীদের অভয়ারণ্য হয়ে উঠছে, এরেস্ট হচ্ছে, পুলিশ কাজ কিন্তু তারপরে দমানো যাচ্ছে না। পুরো রাজধানীটাই আপনার চাঁদাবাজি আর ছিনতাই প্রতিদিনই ঘটনা ঘটছে, তাহলে পুলিশ কেন অ্যাকশনে যেতে পারছে না আগের মতো? আমার আপনার প্রশ্নের একটা পার্ট আমি বলি। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে, এবং ঢাকা মহানগর পুলিশ যথাযথভাবে কাজ করছে দেখে কিন্তু অপরাধের মাত্রাটা অনেকটাই স্থিতিশীল রয়েছে, এবং যেসব ঘটনা ঘটছে খুব অল্প সময়ের ব্যবধানে সেই ঘটনায় জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারছি। এর বাইরে কিছু অপরাধ যে হচ্ছে না তা না, আমরা চেষ্টা করছি অপরাধের মাত্রাটাকে অবশ্যই সীমিত রাখার এবং এটা একটা সহনীয় মাত্রার মধ্যে রাখার জন্য। আর পুলিশের উপর যে দায়িত্বগুলো রয়েছে আমরা সব সঠিকভাবে পালন করছি। এছাড়া আমাদের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সামনে যে জাতীয় নির্বাচন সেটার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। সার্বিকভাবে বলতে পারি আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করছি, এবং আমাদের সদস্যরা যথেষ্ট দৃঢ় মনোবল নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা হলো কিছু ঘটনা দেখেছি যে থানা থেকে অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়েছে। সেই গ্রেফতারকৃত অভিযুক্তদেরকে বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃপক্ষ নিয়ে গেছে। তো সেই ঘটনাগুলোর আসলে কি হবে, এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরো করতে এরকম চিহ্নিত কোনো অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয়। চিন্তিত মানে এখন রাস্তাঘাটেও যদি অপরাধ হয় সেখান থেকেও তো একজন অপরাধী, তাই না, যে অপরাধ করবে সেই জন্য চিহ্নিত হওয়া প্রয়োজন, সেটা তো বিষয় না। কিন্তু যে চিহ্নিত বলতে আমি বলতে চেয়েছি কোনো মামলার এজাহারভুক্ত অথবা কোনো অভ্যাসগত অপরাধী এরকম ছাড়িয়ে নেওয়ার কোনো অবকাশ নেই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনি কি বলছেন, কিন্তু একজন হলো মানুষ মামলা করেছে বা অভিযোগ দায়ের করেছে, সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, এরকম ব্যক্তিকেও কিন্তু থানা থেকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে, যেটা আমরা দেখেছি। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ থাকবে আপনাদের, এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার বিরুদ্ধে আপনাদের অবস্থান? এটা তো কোনো সুযোগ নেই। কোনো মামলার যে যাহার নামেও আসামি অথবা কোনো চিহ্নিত অপরাধী যাদের নামে ওয়ারেন্ট রয়েছে, এরকম মামলার কোনো বা এরকম কোনো অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই সবকিছু আইনি প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। ধন্যবাদ। জি জি। মানে কি কারণে দিতে হলো আপনাদেরকে, কোন পরিস্থিতির কারণে? এতদিন তো পুলিশ সতর্ক ছিল না। পুলিশ তো সবসময় সতর্ক থাকে। পুলিশের যে কাজ, আমরা আগে বলেছি আমাদের কিছু প্রিভেন্টিভ মেজার রয়েছে। এই প্রিভেন্টিভ মেজারগুলো আমাদের সতর্কতার অংশ হিসেবেই থাকে, যেন অপরাধ ঘটতে না পারে, যারা অপরাধী তারা সদর্পে বিচরণ করতে না পারে। সে বিষয়গুলো আমাদের নৈমিত্তিক কার্যক্রমের অংশ। এবং এর বাইরে যদি কখনো কোনো গোয়েন্দা তথ্য থাকে এরকম যে কোন একটা দল বা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা করতে পারে, সেই ক্ষেত্রে আমরা আগাম তথ্যের উপর ভিত্তি করে আমরা আমাদের যে পুলিশিং কার্যক্রমটা পরিচালনা করি এবং আমাদের অপারেশনাল যেটা পরিকল্পনা সেটা ঢেলে সাজাই। এটা তদন্তাধীন রয়েছে। এটা রিমান্ডে থাকা জনৈক রিয়াদ নামে একজনের বাসা থেকে পাওয়া গেছে। এটা নিয়ে আমরা বিস্তারিত কাজ করছি। হ্যাঁ, এটা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি, এটা নিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, প্রধান আসামি নিয়ে কিছুদিন আগে মানববন্ধন হয়েছে, নানমো নামে একজনকে গ্রেফতার করা হচ্ছে না, পরিবার মানববন্ধন করলো, তাকে দাবি জানানো। আমরা গতকালকে একজন গ্রেফতার হয়েছে, কারণ সে কি নানমো না নামে এখন তাকে গ্রেফতার করা হচ্ছে। এখানে বিষয়টা হচ্ছে আমরা এজাহার নামেও 19 জন আসামি ছিল এবং এজাহার বহির্ভূত আরো 20 থেকে 25 জন ছিল।
আপনারা দেখেছেন এখানে যে পাথর নিক্ষেপকারী যে ভিকটিম সোহাগের উপর নির্দয়ভাবে যে পাথর নিক্ষেপ করেছে সে কিন্তু প্রাথমিকভাবে এজাহারভুক্ত ছিল না, তথাপি তাকে আমরা কিন্তু আমাদের যে তদন্তের মাধ্যমে প্রাপ্ত হয়ে তাকে গ্রেফতার করেছি। আর অন্য আসামি যারা রয়েছে তাদেরকেও আমরা গ্রেফতারের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা এটা ব্যর্থহীনভাবে বলতে পারি এই মামলার যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতাম এবং সেই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের যে পুলিশি যে তদন্ত সেটা পরিচালনা করছি। ধন্যবাদ সবাইকে আজকের মতো। আসসালামু আলাইকুম।